আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাই সমাধান দিচ্ছেন, কাজ। যে কোনো সমস্যা আসতেছে কাজ। তো আজকে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি, এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখছি সন্ত্রাস। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একটা সন্ত্রাস বিরোধী কার্ড আর একটা চাঁদাবাজ বিরোধী কার্ড যদি দিতেন, তাহলে আমরা অনেক উপকৃত হতাম। আপনি গুমের আইন মানতেছেন না, সমস্যাটা কোথায়? আপনার চরিত্র তো খোলস হয়ে যাচ্ছে, আপনি গুম করতে চাচ্ছেন, আপনি মিথ্যা বক্তব্য দিচ্ছেন সংসদে, এটা কোনো মতে কাম্য না। আপনি শিলংয়ে কীভাবে ছিলেন আমার জানা দরকার নাই। আপনি কাকে বাঁচাতে যাচ্ছেন? ভারতকে। কারণ আপনি কীভাবে শিলং গেলেন এইটা তদন্তের বিষয়। ওখানে চলে আসবে আমাদের শুক্রানের বাড়ি কীভাবে ভারতে গেল, চলে আসবে আরও অনেক গুম ব্যক্তি ভারতে নিয়ে যাওয়া হয়েছে। এই দেশটা ভারতের কাছে বর্গা দেওয়া হয় নাই। সুতরাং হাসিনা দিয়েছিলেন, হাসিনা শিক্ষা পাইছেন। আপনি শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার দল, এটাকে অপমানিত করবেন না। এত বিরক্তকর বিষয়। দেশের মানুষ ভালো নেই, দেশে জ্বালানি সংকট, দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে না, হামের চিকিৎসা পাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের দাম বৃদ্ধি হয়েছে। বিরোধী দল থেকে দায়িত্বশীল বক্তব্য দেওয়া হয়েছে, সরকারকে সহযোগিতা করতে চেয়েছি, এই ধরনের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে রাজনীতি করতে চাইনি, কিন্তু সরকার বারবার কথার বরখেলাপ করছে। যেমন আওয়ামী লীগ সরকার দেশ থেকে চলে গেছে, বিএনপিও তো বাধ্য হবে সেভাবে চলে যাবে। আর বিএনপি কিভাবে চলে যাবে? বিএনপি তো যাওয়ার কোনো রাস্তা নেই। শেখ হাসিনা ভারতে চলে গেছে, কিন্তু বিএনপি কোথায় পালাবে? বঙ্গবন্ধু সাগর ছাড়া কোনো উপায় নেই। লন্ডন যাইবার আগেই শেষ, লন্ডন যাওয়ার সুযোগ করেন ইনশাল্লাহ। বিএনপির অবস্থা যে 12টা বেজে গেছে, এটা সরকার টের পেয়েছে। সরকার প্রচন্ড ভয় পেয়েছে। বিশেষ করে জামাতের উপর হামলা করে শিবিরের সাথে পায়ে পড়ে লাগতে যে বিএনপির অবস্থাতে সত্যিকার অর্থে 12টা বেজে গেছে। এটা প্রচন্ড ভয় পেয়েছে বিএনপি সরকার। এখন তাদের জামাতের চাপে পড়ে তাদের টনক নড়েছে। জামাত এমপির উপর হামলা করায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আবার বিএনপির হাইকমান্ড নড়েচড়ে বসেছে যে না, শিবিরের সাথে এরকম ঝামেলা বাঁধানো যাবে না, এতে তাদের আমছালা সব যাবে। এমপির একদল সশস্ত্র বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা ওই এমপির গাড়ি বহরে হামলা চালায় এবং তার গাড়ির কাঁচ ব্যাপকভাবে ভাঙচুর করে। এমপি মহোদয়কে দ্রুত সেখান থেকে নিয়ে পাশের মসজিদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই সন্ত্রাসী বাহিনী মসজিদের ভিতরেও হামলা চালায়। মসজিদের ভিতরে গিয়ে তারা দরজার উপরে লাথি গুড়ি মারে, জানালা ভাঙতে চায়, এবং এমপির কথা অনুযায়ী যদি তারা মসজিদের দরজা ভাঙতে পারতো তাহলে তাকে হত্যা করতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। খুব চাঞ্চল্যকর একটা খবর। 5 আসনের জামাতের যিনি এমপি বর্তমান, তার উপরে হামলা হয়েছে গত শুক্রবারে, পৈশাচিক হামলা। তিনি একটি পেট্রোল পাম্পের পাশ দিয়ে যাচ্ছিলেন, তার গাড়ির তেল ফুরিয়ে গিয়েছিল। তিনি তেল নেবার জন্য পেট্রোল পাম্পে যান এবং সেখানে দীর্ঘ লাইন। তিনি একজন এমপি হয়েও, সংসদ সদস্য হয়েও লাইনে দাঁড়ান, নিয়মের ব্যত্যয় করেন না। এরপরে লম্বা লাইন দেখে তিনি গাড়ি থেকে নেমে সরল মনে ওই তেল পাম্পে যারা লাইন ধরে দাঁড়িয়েছিল তাদের সাথে কুশল বিনিময় করেন, কথাবার্তা বলেন। ঠিক এর কিছুক্ষণের ভিতরেই বিএনপির একদল সশস্ত্র বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা ওই এমপির গাড়ি বহরে হামলা চালায় এবং তার গাড়ির কাঁচ ব্যাপকভাবে ভাঙচুর করে। এমপি মহোদয়কে দ্রুত সেখান থেকে নিয়ে পাশের মসজিদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই সন্ত্রাসী বাহিনী মসজিদের ভিতরেও হামলা চালায়। মসজিদের ভিতরে গিয়ে তারা দরজার উপরে লাথি গুড়ি মারে, জানালা ভাঙতে চায়, এবং এমপির কথা অনুযায়ী যদি তারা মসজিদের দরজা ভাঙতে পারতো তাহলে তাকে হত্যা করতো, মেরে ফেলতো তাকে। হ্যাঁ, এটি নিশ্চিত, তাকে মেরে ফেলতো। এখন এই এমপির উপরে কেন এরকম হামলা হলো, পৈশাচিক হামলা, এরকম নারকীয় হামলা কেন বিএনপির ওই উগ্রবাদী গোষ্ঠীটি করতে গেল? এর পিছনের ভয়ঙ্কর একটি তথ্য, একটি সত্য বেরিয়ে এসেছে। সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে, কেন তারা এই বর্তমান সময়ে এসে জামাত শিবিরের উপরে এরকম হামলে পড়েছে? একটা কারণ আছে না, হঠাৎ করে কেন তারা জামাত শিবিরের উপরে একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে? যেখানে পাচ্ছে সেখানেই তারা কুপিয়ে কুপিয়ে কারো পায়ের রক কেটে দিচ্ছে, কারো হাত কেটে দিচ্ছে, কারো কবজি কেটে দিচ্ছে, এবং দেশীয় সকল অস্ত্র, রামদা, কিরিচ, চাপাতি, হাসুয়া, এইগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে। কেন? আসুন আগে একটা ভিডিও দেখি। এই ভিডিওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 3 দিন আগের এই ভিডিওটা। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের প্রতিবাদ সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের এইরকম অবস্থান তৈরি হয়েছে, এইটা দেখার পরে দেশের আওয়ামী লীগ, বিএনপি এবং বাম রাজনীতি যারা করে তাদের মাথা ঠিক থাকার কথা? মোটেই ঠিক থাকার কথা না। কারণ কি?
কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা মিনি ক্যান্টনমেন্ট। বলা হয় থাকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট হচ্ছে উত্তরপাড়া, আর রাজনৈতিক দলের ক্যান্টনমেন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উত্তরপাড়া যে রাজনৈতিক দলের আন্ডারে থাকে, সেই রাজনৈতিক দলের পরাজয় খুব কম ঘটে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যান্টনমেন্টটা যার দখলে থাকে, এই দুইটা যদি কেউ সমন্বয় সাধন করতে পারে, তাহলে তাকে আর ক্ষমতা থেকে নামানো যায় না, যেটা করেছিল আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখলে রেখেছিল ছাত্রলীগকে দিয়ে, আর এই উত্তরপাড়া দখলে রেখেছিল তার অনুগত লোকদের বসিয়ে। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত জনশক্তি ছাত্র শিবিরের, এটা দেখার পরে তো কারোর মাথা ঠিক থাকার কথা না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই ভিডিও তো 3 দিন আগের, অথচ গ্যাঞ্জাম শুরু হয়েছে আরো 1 সপ্তাহ আগে থেকে। হ্যাঁ, এটা আমরা আপনারা সাধারণ মানুষ যারা, তারা এইগুলোর খোঁজখবর না রাখলেও যারা রাজনীতি করে, গোয়েন্দা সংস্থা, তারা সরকারকে ঠিকই এই বার্তা দেয় যে অমুক জায়গায় আপনার কি অবস্থান এবং অন্যদের কি অবস্থান, এটা তারা জানতো। এবং এই খবর উপর মহলে চলে গিয়েছিল বলেই উপর মহল থেকে তাদেরকে একেবারে কেটে সাইজ করার, যেমন কোনো গাছ যখন বেশি বড় হয়ে যায় কেটে কেটে বনসাই করে রাখে, এই পরিকল্পনা। তো এই রিপোর্ট পাওয়ার পরে তারা যখন দেখলো যে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতেই একই অবস্থা, যেখানেই ছাত্র শিবির মিছিল করুক না কেন, সব জায়গায় তাদের এরকম জনশক্তি তৈরি হয়েছে, তখন তাদের যে স্লোগান, সেই স্লোগান নিয়ে মাঠে নামলো। কি স্লোগান? এই স্লোগান কিন্তু ছাত্রলীগ এবং ছাত্র দল, বিএনপি, আওয়ামী লীগ প্রত্যেকেরই একই স্লোগান। আসুন এই যে এই স্লোগানটা, 2 দিন আগের স্লোগান একটু শুনুন। এইটা কোনো রাজনৈতিক দলের কোনো মানুষের স্লোগান হইতে পারে না, কোনো মত অবস্থায় পারে না। একজন মানুষ, একটা রাজনৈতিক দল, সভ্য মানুষ স্লোগান দেবে ধর ধর অমুককে ধর, ধরে ধরে, এটা হইতে পারে? কোন মানুষ এই স্লোগান দিতে পারে? হয় জঙ্গি না হয় সন্ত্রাসী, এরা ছাড়া এই স্লোগান কেউ দিতে পারে না। জবাই করতে চাচ্ছে, এটা কোন জাতীয় স্লোগান? আবার এই স্লোগানের পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দেখুন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারিরা বক্তব্য দিয়েছে, আর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, প্রয়োজনে ফাঁসিতে ঝুলবো, তবুও এই জামাত শিবির রাজাকারদের জবাই করে করে হত্যা করতে হবে। চিন্তা করুন, মানে মানুষের প্রতি ঘৃণাটা কোন পর্যায়ে চলে গেলে তারা এই বক্তব্য দিতে পারে। এদের কাছে জামাত শিবির মানুষই না, তেলাপোকা বা তার চেয়েও নিকৃষ্ট মশা। মশাকে যেমন পিষে মারতে চায়, তেলাপোকাকে যেমন পায়ের তলে ফেলে মারতে চায়, এরা ঠিক সেই বক্তব্য শুরু করেছে। এরা এদেশের জামাত শিবির তো এদেশের বিরাট একটা অংশ রে ভাই। আপনি তার বিরুদ্ধে এইভাবে স্লোগান দেন কি করে? একদম মানুষ কি করে এই স্লোগান দেয় এবং এই বক্তব্য দিতে পারে যে ওকে হত্যা করবো? তাহলে ওই যে মানুষ যে বারবার একটা কথা বলার চেষ্টা করছে যে দুটো একই, তো সেটাই তো সত্যের দিকে চলে যাচ্ছে এই কথা। অথচ আমরা কি বিএনপিকে চিনি না? বিএনপির যারা এই কথাগুলো বলছে, এই জাতীয় স্লোগান দিচ্ছে, এই বয়ানগুলো যারা মাঠে ছাড়ছে, তাদের তো আমরা চিনি। তারা তো আমাদের চোখের সামনেই বড় হয়েছে, আমাদের চোখের সামনেই তারা রাজনীতি করেছে। তাদের কোন নেতার কোন চরিত্র, এগুলো তো আমাদের জানা। কার কতটুকু সাহস, কে বিপদ দেখলে কি করে, এইগুলো তো এদেশের মানুষ দেখছে না? দেখছে তো। কারণ তারা প্রত্যেকেই, এই যে এই নেতার মতো এক নেতা আজকে সংসদে বক্তব্য দিলেন, তার বক্তব্যটা আগে শুনুন, আর 2023 সালের এই ভিডিওটা একটু দেখুন। তিনি এক জায়গায় স্লোগান দিচ্ছিলেন, স্লোগান দিতে দিতে হঠাৎ করে পুলিশের গাড়ি আসার যে সাইরেন, এই শব্দ তার কানে আসার সাথে সাথে তিনি দেখুন কি করেছে। আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে, হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ। তাহলে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে ওনার সংসদের বক্তব্য আর এইখানের এই চরিত্র, এটা কি একসাথে, এটা কি এক করা যায়? উনি এখন বাঘ হয়ে গেছেন। এই জাতীয় কাপুরুষদের সাহসের গল্প শুনে কেউ উদ্বুদ্ধ হয়? কখনোই হয় না তো। কারণ যার পিছনের চরিত্রটা এরকম, সে যদি ক্ষমতায় আসার পরে তার সবকিছু যখন তার ফেভারে, তখন যদি সে এরকম বক্তব্য দেয়, এই বক্তব্য মানুষ বিশ্বাস করা তো দূরের কথা, তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। কারণ সে বিপদ আসলে আবার যে এরকম করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। যাই হোক, এই মানুষগুলোই এতক্ষণ ধরে আমি যাদের কথা বললাম, এই মানুষগুলো জামাত এমপির উপরে আক্রমণ চালিয়েছে। যদিও সরকার তাদের 10 জনকে, যুবদলের 10 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তারের পরে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভেসে বেড়াচ্ছে। তাদের উদ্দেশ্য ছিল, তাদের পরিকল্পনা ছিল যে এই জামাত এমপিকে হত্যা করে সেখানে উপনির্বাচনের মাধ্যমে তারা ওই আসনটা বাগিয়ে নেবে। কি ভয়ঙ্কর পরিকল্পনা, এটা আপনারা চিন্তা করতে পেরেছেন? কোন সুস্থ মানুষ এই পরিকল্পনা করতে পারে? এই চিন্তা করতে পারে যে একজন এমপি, ভাই 212-13টা আসন তো হয়ে গেছে, আর কি দরকার? এত আসন কি দরকার? লোভ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় চিন্তা করেন। একজন মানুষকে, একজন সংসদ সদস্যকে, জলজান্ত একজন মানুষকে আক্রমণ করে তাকে হত্যা করে তার ওই আসন শূন্য হবে, সেই শূন্য আসনে উপনির্বাচন হবে। উপনির্বাচন হলে তো নিশ্চিত, এখানে তো আর কোনো কথা নাই। জোর জুলুম করে যেভাবেই হোক ওই আসন তার হয়ে যাবে, তাদের হয়ে যাবে। আর ওই আসনটা পেলেই তো ওখানে যা খুশি, যত ধরনের ইনকাম করা যায় সবকিছু করবে। উদ্দেশ্য তো এটাই। যারা এই ধরনের ঘৃণ্য কাজ করতে পারে তাদেরকে আমরা আর যাই হোক মানুষ বলতে পারি না। বিএনপির অবস্থা যে 12টা বেজে গেছে, এটা সরকার টের পেয়েছে। সরকার প্রচন্ড ভয় পেয়েছে। বিশেষ করে
জামাতের উপর হামলা করে শিবিরের সাথে পায়ে পড়ে লাগতে যে বিএনপির অবস্থাতে সত্যিকার অর্থে 12টা বেজে গেছে। এতে প্রচন্ড ভয় পেয়েছে বিএনপি সরকার। এখন তাদের জামাতের চাপে পড়ে তাদের টনক নড়েছে। জামাত এমপির উপর হামলা করায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আবার বিএনপির হাইকমান্ড নড়েচড়ে বসেছে যে না, শিবিরের সাথে এরকম ঝামেলা বাঁধানো যাবে না, এতে তাদের আমসালা সব যাবে। এখন বিএনপির অনেক সিনিয়র মন্ত্রী এবং নেতারা বলছেন যে না, অবস্থা যা তৈরি হয়েছে তাতে বিএনপির সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে হবে, নইলে আমাদের চেয়ার থাকবে না। এমনকি বিএনপির অনেক মন্ত্রী একথাও বলছেন যে আমাদেরকে প্রয়োজনে অপারেশন ক্লিন হার্ট 2 চালাতে হবে, কারণ এই ক্রিস নিয়ে যারা ছাত্রদলের নেতৃত্বে আছে, রামদা ক্রিস নিয়ে যারা মারামারি করতে নামে এবং যারা শিবিরকে প্রকাশ্যে হত্যার কথা বলে, এরাই বিএনপিকে ডুবাবে। এদের কারণে এক পর্যায়ে দেখবে যে বিএনপি সরকার নাই, হঠাৎ ঘুম থেকে উঠতে দেখবে যে বিএনপি সরকার নাই। তো এই জন্য এদেরকে ক্রস ফায়ার দেওয়ার কথাও বলা হচ্ছে যে বিএনপি যদি তাদের মধ্যকার এই ক্রিস সন্ত্রাসী এদেরকে যদি অপারেশন ক্লিন হার্ট চালিয়ে ক্রস ফায়ার দিতে না পারে, তাহলে বিএনপি সরকার টিকতে পারবে না। তো দর্শক, কারণ ওই ক্রিস নিয়ে রামদা নিয়ে রাজপথে নেমে এবং ছাত্রদলের মূর্খগুলো সাংবাদিকদের গুপ্ত ট্যাগ দিয়ে পিটিয়ে তাদের কানের পর্দা ফাটিয়ে দেয়, যে অবস্থা তৈরি হয়েছে, তাতে বিএনপি সরকার 12টা বেজে গেছে। বিএনপি সরকার একটা নরবরে ধঞ্চা সরকার, তাদের পতন 1-2 ব্যাপার। কিন্তু জামাত তাদের পতন এখনো ঘটায়নি বা ঘটাবে না। কারণ হচ্ছে যে এখানে বিএনপির বিরুদ্ধে এখন যারা বিএনপিকে ক্ষমতা এনেছে, ভারত আমেরিকা, তারাই লেগেছে, যার ফলে বিএনপি সরকার পতন হলে যে জামাত এনসিপি ক্ষমতা আসবে, বিষয়টা সেরকমও না। তবে একটা বিষয় আমি বলি, লিখে রাখেন, এই বিএনপি সরকার কিছুতেই 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না। পারবে যদি জামাতকে নিয়ে জাতীয় সরকার গঠন করে এবং ইতিহাসে নিকৃষ্টতম প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত হবেন তারেক জিয়া। তার যে ব্যক্তিত্ব, তার যে যোগ্যতা, এত অযোগ্য, এত লো ব্যক্তিত্ব সম্পন্ন কোনো নেতা বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী হয়েছে আপনি দেখাতে পারবেন না। খালেদা জিয়া, শেখ হাসিনার যে ব্যক্তিত্ব ছিল, যে গাছ ছিল, তার 100 ভাগে 1 ভাগও তারেক জিয়া নাই। তারেক জিয়া বাচ্চাদের মতো কথাবার্তা বলেন, তিনি নিজে বলেন যে গুপ্ত। এটা থেকেই বুঝছি যে কোন জগতের মাল। আমরা ভেবেছিলাম যে সভ্য দেশে থেকেছেন, ইংল্যান্ডে থেকেছেন, পৃথিবীর সবচেয়ে সভ্য শহরের মধ্যে একটা, হাইলি সিভিলাইজ শহর, সেখানে অনেকের সাথে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের লোকজনের সাথে মিশেছেন, অনেক ডিসেন্ট পলিটিক্স এবং লিবারালিজম অনেক কিছু শিখেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তার মতো লোক মানে স্যাঁচড়ার মতো বলে গুপ্ত। এটা হচ্ছে গ্রামগঞ্জের স্যাঁচড়ারা বলে। প্রধানমন্ত্রীর মুখে, জিয়াউর রহমানের সন্তানের মুখে, খালেদা জিয়ার সন্তানের মুখে এটা মানায় না। এই জন্যই অনেকে বলে যে বাবা মার বৈশিষ্ট্য ছেলেটা পায়নি। খালেদা জিয়ার মুখ থেকে কোনো দিন, খালেদা জিয়া এরকম অনেক বৃদ্ধ বয়সে মারা গেছেন এবং ইয়াং বয়সে পলিটিক্স শুরু করেছে। খালেদা জিয়ার অনেক সমালোচনা করতে পারবেন আছে, কিন্তু খালেদা জিয়া এরকম থার্ড ক্লাস কোনো শব্দ চয়ন করেছেন তারেক জিয়ার মতো একটা পারলে দেখেন, কোনো দিন দেখাতে পারবেন না। শেখ হাসিনা অনেক উল্টোপাল্টা কথা বলেছে, বললো তার মধ্যে একটা গার্ডস ছিল, একটা কোয়ালিটি ছিল, বুঝতেন পরে দর্শক। তো এরকম উল্টোপাল্টা কথা বলে যে বিপদে পড়েছেন এটা বুঝতে পেরেছে। এখন নিজেদের দলের সন্ত্রাসীদের সাহায্য করা ছাড়া বিএনপির বাঁচার কোনো উপায় নাই, এটা অনেকে টনক নড়েছে। তো দর্শক, আমি খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য, দেশের স্থিতিশীলতা নষ্টকারী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। অর্থমন্ত্রী আমি খসরু মাহমুদ চৌধুরী। এখন যে দলেরই হোক, এটার সরল অর্থ যে নিজ দলের বিএনপির হলো তাকে ছাড় দেওয়া হবে না। আর স্থিতিশীলতা নষ্টকারী যে বিএনপির, এটা তিনি বিশ্বাস করেন বলেই বলছেন যে আমার দলের হলেও ছাড় দেওয়া হবে না। আর যদি তার দলের লোক মোটেও জড়িত না থাকতো, দুধের ধোয়া তুলসী পাতা হতো, তাহলে সরাসরি বলতেন যে বিরোধী দল অস্থিতিশীলতা নষ্ট করছে, তারা ছাড় পাবে না, ঘটনা সেদিকে যেত। কিন্তু না, দেশের স্থিতিশীলতা নষ্ট করছে তার দল এবং তাদেরকেই ছাড় দেওয়া হবে না, এই কথাই তিনি বোঝাতে চেয়েছেন। এটা অনেক নড়েছে। মির্জা ফখরুল এরকম একটা উপলব্ধি আছে, এমনকি তারেক রহমান ছাত্র দলের সভাপতি, যুব দলের সভাপতি, এদেরকে ডেকে বলে দিয়েছে যে বাবারা তোমরা আপাতত শান্ত থাকো, নইলে আমার অবস্থা কিন্তু 12টা। আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বিএনপি লাগা ধান লাগা ভিচি, তারাও নির্দেশনা দিয়ে দিয়েছেন অফিসিয়ালি যে না, ক্যাম্পাসে ছাত্রদল বাবারা তোমরা শান্ত হও, ওইসব দেয়াল লেখন টেখন এগুলো বাদ দাও। একদম মিটিং করে ভিসিরা এই কথা বলেছে, বিএনপি ভিসিরা, এবং টনক নড়েছে। এবং নেত্রকোনায় জামাত এমপির হত্যা চেষ্টার কারণে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, এটাও জামাতের চাপে। নইলে বিএনপি নন গ্রেপ্তার নীতিতে ছিল। যেমন চট্টগ্রামে যে সন্ত্রাসী শিবির নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছেন, রক কেটেছেন, তাকে কিন্তু পুলিশ ধরে নেই, এবং আরো যাদের কষ্ট হাতে দেখা গিয়েছে তাদেরকে পুলিশ ধরে নেই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাংবাদিকদের উপর ভয়াবহ হামলা করেছেন, মব করেছেন, থানার ভিতর ঢুকে এত বড় ঘটনা ঘটিয়েছেন, তাদেরকেও কিন্তু পুলিশ ধরে নেই। তার মানে পুলিশের বা সরকারের নন গ্রেপ্তার নীতিতে আছে তারা। কারণ ছাত্রদলকে লেলিয়ে দিয়েছিল মূলত সালাউদ্দিন আহমেদ দায়ী, এখন ধরলে আবার কেমন না, ধরলে জামাতকেও ধরবে এরকম, কিন্তু না, তারপর নেত্রকোনা ঘটনা কিন্তু ধরতে বাধ্য হয়েছে। একটি স্থিতিশীল সংবেদনশীল দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা নির্বাচনে গেছি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। দেশে স্থিতিশীলতা না থাকলে দেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ নেই। এবার অর্থমন্ত্রী তো তিনি জানেন যে দেশের অর্থনীতি ফোকলা, আবার তারেক রহমান ক্ষমতা আসার পর যা ছিল তাও নাই, ফ্যামিলি কার্ড মার্ট, হাবিজুবি কার্ড মার্ট দিয়ে বাকিটা নষ্ট করে ফেলেছেন। এখন ফ্যামিলি কার্ড আবার লোক দেখানোটা দিতেও হবে। এর মধ্যে যদি আবার মারামারি বাজে, জামাত যদি একদিন হরতাল দিয়ে বসে, একদম জয় বাংলা হয়ে যাবে বিএনপি সরকার। এই জন্য নিজ দলকে সতর্ক করছে যে স্থিতিশীলতা নষ্ট করলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আর অর্থমন্ত্রী জানেন যে অবস্থা কতটা খারাপ,
এই জন্য যারা বিএনপির যারা জানেন না, মূর্খ, এরা গুপ্ত গুপ্ত বলেন, হাবিজাবি কথা বলেন। আর বিএনপির মধ্যে যারা জানেন, মানে যাদের দেশের অবস্থা যে কি, দেশ চালাতে যে তার সরকার হিমশিম খাচ্ছে, এটা যারা জানেন তারা কিন্তু নিজ দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী তো অর্থমন্ত্রী, তাকে বাজেট প্রণয়ন করতে হবে, পেশ করতে হবে, তিনি জানেন যে অবস্থা কতটা খারাপ, যে কি মাইনকে চিপে পড়েছে। IMF এর লোন ছাড়তেও পারে না, আনতেও পারে না, আনলেও বিপদ, না আনলেও বিপদ, মাথা খারাপ। অর্থমন্ত্রী বলেন ক্যাম্পাসের অভ্যন্তরে, এটা ক্যাম্পাস রিলেটেড কথা, সংখ্যালঘুদের নিয়ে কথা বলেছেন। জ্বালানি সমস্যার বিষয়টি তুলে ধরে তিনি বলেন এটি কেবল বাংলাদেশ না, এটি বৈশ্বিক সমস্যা। অন্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক দেরিতে জ্বালানি দাম বাড়িয়েছে। এখন জ্বালানির সংকটের বিষয়ে জামাতকে সাথে নিয়ে একটা কমিটি গঠন করেছে উচ্চ পর্যায়ে কমিটি সংসদে। জ্বালানি নিয়ে তেমন বেকায়দায় বা সরকার টিকতে পারবে না এরকম পরিস্থিতি কিন্তু পড়েনি। এর মানে বোঝা গেল যে নিজ দলকে শায়েস্তা করা ছাড়া এবং জামাতের হেল্প নেওয়া ছাড়া বিএনপি সরকার অচল। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।